দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। বিকাশ, রকেট ও নগদের মতো এমএসএফ গ্রাহকরা নিজেদের মধ্যে লেনদেন করতে পারবেন। যুক্ত হচ্ছে ব্যাংকও। করোনায় লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে প্রায় 40,000 গরুর খামার। প্রণোদনার ঋণ না পাওয়ার দাবি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের। কেরানীগঞ্জের পোশাক কারখানার শ্রমিকদের 52 ভাগই শিশু, কর্মঘণ্টা 13 থেকে 16 ঘন্টা। লেবার ফাউন্ডেশনের জরিপ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মোবাইলে আর্থিক সেবা বা এমএসএফ প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন সুবিধা চালু হচ্ছে। লেনদেন করা যাবে ব্যাংক ও এমএসএফ এর মধ্যেও। আগামী মঙ্গলবার থেকে এই সেবা চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে এই কার্যক্রমের সফলতা নির্ভর করছে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতার উপর। সৌরভ রহমানের রিপোর্ট। বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ সহ দেশের 16টি প্রতিষ্ঠান মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেনের সেবা দিচ্ছে, যেখানে গ্রাহক সংখ্যা এখন সব মিলে 9,29,00,000-এর মতো, যারা এতদিন শুধু নিজ নিজ এমএফএস গ্রাহকদের মধ্যেই লেনদেন করতে পারত। যে সেবা এখন উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন বিকাশ থেকে টাকা পাঠানো যাবে নগদ বা শিওর ক্যাশে। একই সঙ্গে ব্যাংক থেকে এমএফএস হিসাবে কিংবা এমএফএস থেকে ব্যাংকে টাকা স্থানান্তর করতে পারবেন গ্রাহকরা। ব্যাংক থেকেও সে টাকা মনি করতে পারবে, আবার সে তার যদি ধরেন রকেট একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, ওই রকেটের অ্যাকাউন্ট দিয়ে সে বিকাশ করে অন্য জায়গায় দিতে পারবে, সে নগদে দিতে পারবে, নগদ থেকে সে উঠাতে পারবে। ইন্টার লিঙ্ক আপ করা হয়েছে যাতে একটা অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে নতুন সেবা চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল, আল আরাফা ও পূবালী ব্যাংক থেকে এমএফএস প্রতিষ্ঠানে টাকা লেনদেন করা যাবে। এমএফএস প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃব্যাংক লেনদেনে যুক্ত হবে বিকাশ, এম ক্যাশ সহ 4টি প্রতিষ্ঠান। বাকিদের 31শে মার্চের মধ্যে যুক্ত হওয়ার নির্দেশনা আছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইন্টার অপারেবল লেনদেন শুরু করার জন্য বিকাশ পুরোপুরি প্রস্তুত আছে। তবে এটি যেহেতু প্রযুক্তি ভিত্তিক একটি সেবা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সমূহভাবে প্রস্তুত হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। আমরা আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গ্রাহকরা এই সেবার পুরো ফলটি ভোগ করা শুরু করবেন। 60টিরও বেশি প্রতিষ্ঠান আসলে আন্তঃলেনদেন হবে। তো এর মধ্যে 60টি যদি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক আছে, এমএফএস আছে, এদের প্রত্যেকের টেকনোলজি ডিফারেন্ট, প্রত্যেকের আসলে টেকনোলজি ভেন্ডর ডিফারেন্ট। তো এই জায়গায় যেটা হবে যে এই প্রসেস এবং এই টেকনোলজিক্যাল চ্যালেঞ্জগুলিকে যদি আমরা অতি দ্রুত মিটিগেট করতে পারি এবং সবাই যদি পজিটিভলি এগিয়ে আসে এই কাজটার জন্য, তাহলেই আসলে এই উদ্দেশ্যটা সফল হবে। এই সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে নতুন করে বাড়তি কোনো ফি নেওয়া হবে না। তবে যে এমএফএস এ টাকা যাবে সেই প্রতিষ্ঠান প্রেরণকারী প্রতিষ্ঠানকে প্রতি 1000-এ 8 টাকা করে কমিশন দেবে। ব্যাংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রেরণকারী প্রতিষ্ঠানকে 1000-এ 4.5 টাকা করে দিতে হবে। বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিচ্ছে, এদের ইন্টার সবাইকে নিয়ে একটা কমিটি করে যাচাই বাছাই করে তার কমিটি একটা রিপোর্ট দেবে, বা ওদের মাধ্যমেই একটা ভেটেড করে নেওয়া হবে যে মূলত আসলে কত হওয়া উচিত। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এমএফএস এর প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গেল আগস্টে 41,000 কোটি টাকা লেনদেন হয়েছে দেশে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনায় লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে প্রায় 40,000 গরুর খামার। তার উপর গোখাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বিদেশ থেকে মাংস আমদানির কারণে লোকসান গুনছে লাখ লাখ খামারি। অথচ সরকারের প্রণোদনার ঋণ পায়নি এ খাতের কোনো উদ্যোক্তা। রোববার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। দেশে ছোট বড় দুগ্ধ ও মাংস উৎপাদনকারী খামারের সংখ্যা প্রায় 8 লাখের মতো। গেল এক দশকে বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে মার্চের পর থেকে কঠিন সময় পার করছেন খামারিরা। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের হিসেবে সাধারণ ছুটির সময়ে ধাক্কা সামলাতে না পেরে বন্ধ হয়ে গেছে প্রায় 40,000 খামার। আর্থিক সংকটে আছেন বাকিরাও। তবে সরকারের প্রণোদনার ঋণের কোনো অর্থ পৌঁছায়নি এসব খামারিদের কাছে। সারা বাংলাদেশে কোথাও এই করোনার যে প্রণোদনা আমরা শুধু শুনছি, আশ্বাস পাইছি, আশার আলো নিয়ে আসি, কিন্তু আসলে এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি আমাদের এই জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা আসছেন, কিন্তু কেউ বলতে পারবে না যে আসলে প্রণোদনার কোনো একটা ছোঁয়া কিংবা কোনো একটা ছায়া তারা পাইছে। খামারিদের পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে গোখাদ্যের অস্বাভাবিক দর বৃদ্ধি। হিসেব বলছে গেল এক বছরে গমের ভুসি, সয়াবিন মিল, কুড়াসহ সব খাদ্যেরই দাম বেড়েছে 30 থেকে 40 ভাগ পর্যন্ত।
এ অবস্থায় সরকারি সংস্থা টিসিবির মাধ্যমে খোলা বাজারে গোখাদ্য বিক্রির দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। ইন্টারন্যাশনাল মার্কেটে সয়াবিন, গম এবং ভুট্টার দাম বাড়ছে, যার কারণে লোকালিও এটার একটা ইম্প্যাক্ট আসছে। কিছু কিছু ব্যবসায়ীরা আছেন অসাধু, যারা মাল মজুত করে আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করে তারা দ্রব্যমূল্যের যে দাম বাড়ায় এবং আমাদের আসলে খামারিদের একদম নাভিশ্বাস তুলে দেয়। এই ব্যাপারটাও আসলে একটু মনিটর করা উচিত। খাদ্যর দাম বাড়ছে, সেই তুলনায় আমরা দুধের দাম বাড়াতে পারতেছি না। তো আমরা দুধের দাম বাড়াতে না পারলে তো আমাদের খামার বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নাই। উদ্যোক্তারা বলছেন, দেশে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরও ব্যাপক হারে কাঁচা মাংস আমদানি হচ্ছে বিদেশ থেকে। তাদের হিসেবে 2018 সালে 1885 মেট্রিক টন মাংস আমদানি হয়েছে দেশে। পরের বছর তা বেড়ে দাঁড়িয়েছে 5000 টনে। এখন আমার মাংসের দাম বেশি, আমি মাংস আমদানি করে ফেলবো, কিন্তু আমি চিন্তা করছি না যে এই মাংস শিল্পের সাথে আমার যে এই 8 লক্ষ খামারি জড়িত, এদের সাথে যে 2 কোটি মানুষ জড়িত, যদি আমি মাংস আমদানি করেই যদি সব সমাধান করতে চাই, তাহলে আদার্স যে ইম্প্যাক্ট হবে ইকোনমিতে, সেটার পরিস্থিতি এবং সেটার আর্থিক ইকোনমিক ভ্যালু কতটুকু হবে, এটা কিন্তু আমরা চিন্তা করি না। সেই সাথে গুঁড়োদুধ আমদানিতে শুল্ক বৃদ্ধি, দেশে গুঁড়োদুধের প্ল্যান্ট তৈরি, ডেইরি খামারিদের আয়কর মওকুফ এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা সহ 10 দফা দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কেরানীগঞ্জে স্থানীয় বাজারের জন্য পোশাক প্রস্তুতকারী কারখানাগুলোতে কাজ করা শ্রমিকদের 52 ভাগই শিশু শ্রমিক, যাদের দৈনিক 13 থেকে 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। কোনো নিয়োগপত্র না থাকায় ঠিকমতো মজুরি পায় না এসব শিশু শ্রমিক। অনেক ক্ষেত্রেই হতে হয় নির্যাতনের শিকার। কেরানীগঞ্জের পোশাক প্রস্তুতকারী কারখানাগুলোর উপর বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের চালানো এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। স্থানীয় বাজারের জন্য পোশাক তৈরি করে এমন প্রায় 9500 কারখানা রয়েছে ঢাকার কেরানীগঞ্জে, যেখানে কর্মরত রয়েছে 2,30,000 কর্মী। এদের মধ্যে 1,20,000 জনই শিশু শ্রমিক। বাংলাদেশ লেবার ফাউন্ডেশন BLF বলছে, শিশু শ্রমে নিয়োজিত এসব কর্মীদের 83 ভাগের বয়স 14 থেকে 17 বছরের মধ্যে, প্রায় 14 ভাগের বয়স 12 থেকে 13 বছর। 12 বছরের নিচে রয়েছে 2.6 ভাগ কর্মী। বিশ্লেষকরা বলছেন, শিশু শ্রমিকদের 90 ভাগই এসেছে ঢাকার বাইরে থেকে। শিশুরা প্রতিদিন অ্যাটলিস্ট 12 থেকে, আমি যেটা বলেছিলাম, 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত কাজ করে ঈদের আগে এবং শীতকালে, শীতের আগে। এই পিক টাইমগুলোতে এক একটা শিশু আপ টু 16 ঘন্টা পর্যন্ত কাজ করে। আমি চ্যালেঞ্জে বললাম যে আমার এলাকায় যে সমস্ত শিশু শ্রমের কথা বলছেন, এবং আমার ওইখানে কোনো মালিক কোনো শিশু শ্রম রাখে না, মানে বিনা পারিশ্রমিকে আমার এলাকায় কোনো লোক কাজ করে না, তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক কর্মীদের বড় অংশই ঝরে পড়া শিক্ষার্থী। প্রতিবেদন বলছে, কেরানীগঞ্জের পোশাক কারখানাগুলোতে নিয়োজিত শিশুদের 74 ভাগ 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুযোগ পেয়েছে। 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে 16 ভাগ শ্রমিক। 5.5 ভাগ শিশু শ্রমিক স্বাক্ষর করতে জানে, নিরক্ষরের হার 4 ভাগের কিছু বেশি। বিশ্লেষকরা বলছেন, আর্থিক সংকটের কারণে শিশুরা ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছে। একটি হচ্ছে দারিদ্র্য এবং আর্থসামাজিক অবস্থা পরিবারগুলোর, এর বিপরীতে হচ্ছে প্রাতিষ্ঠানিক নজরদারির অভাব এবং মালিক বা নিয়োগকর্তারা যারা রয়েছেন তারা এক ধরনের মুনাফা। এই তিনটার আসলে এক ধরনের নেক্সাস হয়, এর মাধ্যমেই শিশু শ্রম বাড়তে থাকে। ওই শিশুটা শিশু শ্রম থেকে নিরসন করে তাকে স্কিল ডেভেলপ করে আবার কর্মক্ষেত্রে ঢুকাতে হবে এবং সেটাকে একটা মনিটরিং প্রসেসের মধ্যে রাখতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে, গ্রামের তুলনায় শহরে শিশু শ্রমের হার বেশি। এমন পরিস্থিতিতে কেরানীগঞ্জের স্থানীয় পোশাক প্রস্তুতকারী কারখানাগুলোকে 2022 সালের মধ্যে শিশু শ্রম মুক্ত করার লক্ষ্য ঠিক করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আমাদের যে শিক্ষা নীতি আছে সেখানে কিন্তু কম্পালসারি এডুকেশনকে ক্লাস 8 পর্যন্ত করার কথা বলা হয়েছে। সেটা করলে কিন্তু 14 থেকে 15 বছরে আবার সেই মিনিমাম যে এইজটা কম্পালসারি এডুকেশনের, এবং এটা করতে পারলেই কিন্তু আমি মনে করি যে 80% সমস্যা এমনি সমাধান হয়ে যাবে। 22-এর মধ্যে কেরানীগঞ্জের এই শিশু শ্রম মুক্ত আমরা দেখতে চাই। কয়েকজন মিলে একটা ছোট কমিটি করো, যে কমিটির সঙ্গে আমি নেক্সট 1 সপ্তাহ পরে আবার বসে একটা কর্ম পরিকল্পনা ঠিক করব। স্থানীয় পোশাক প্রস্তুতকারী কারখানাগুলোয় কাজ করা অপ্রাপ্তবয়স্ক কর্মীদের বিপজ্জনক শিশু শ্রমের তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ জানিয়েছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন। সেই সাথে শ্রম আইনের যথাযথ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত বিভাগগুলোকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
বান্দরবানে কাজু বাদাম চাষ সহজলভ্য করতে এর চারা ও বীজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে 3 পার্বত্য জেলায় এই বাদামের আবাদ সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটি, আবহাওয়া ও জলবায়ু অনুকূল হওয়ায় বান্দরবানের বিভিন্ন পাহাড়ে বেশ কয়েক বছর ধরে কাজু বাদামের আবাদ করে আসছেন কৃষকরা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে এর চারা কিংবা বীজ সংগ্রহ করেন তারা, যা তাদের বেশ ব্যয়বহুল ও কষ্টকর। বিষয়টি বিবেচনা করে সম্প্রতি কম্বোডিয়া ও ভিয়েতনাম থেকে উন্নত জাতের কাজু বাদামের 6 লাখ বীজ সংগ্রহ করে তা বপন করেছে এলএ অ্যাগ্রো লিমিটেড নামের বেসরকারি প্রতিষ্ঠান। সাশ্রয়ী মূল্যে বাদামের চারা ও বীজ সরবরাহের জন্য জেলার সুয়ালোক ইউনিয়নের লম্বা রাস্তা এলাকায় 2 একর জমিতে গড়ে তোলা হয়েছে কাজু বাদামের নার্সারি। কাজু বাদামটা কখনো সমতলে যেখানে পানি বেঁধে যায় এরকম কোনো জায়গায় কাজু বাদামের গাছ হয় না, ওটা মরে যায়। আর এর শিকড় যায় অনেক গভীরে, ফলে পাহাড়ি এটার উত্তম জায়গা। আমার বিশ্বাস এখানে উৎপাদিত চারা দিয়ে পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়গুলি পড়ে আছে এই পাহাড়গুলিতে সোনা ফলানো সম্ভব। সেই চিন্তার থেকেই আমি এই উদ্যোগটা নিয়েছি। কাজু বাদাম চাষে উৎসাহ বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। আরও ব্যবসায়ীরা এগিয়ে আসলে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজু বাদাম এবং কফি চাষ আন্দোলন গড়ে তুলি, যাতে এই পাহাড়ের সাধারণ মানুষের ইনকামের একটা আয় হয় এবং ভবিষ্যতে এই কাজু বাদাম বান্দরবন এবং পাহাড়ি এলাকা থেকে বিদেশে রপ্তানি হবে এই আশা করছি। বীজ বপনের 4 মাস পর হয় কাজু বাদামের চারা, আর ফলন পাওয়া যায় 3 বছর পর, জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 22 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,892-তে। বেচাকেনাও হয়েছে 885 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 186টির, আর অপরিবর্তিত আছে 60টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেটের সবকটি ইন্ডেক্সে আসছে নেগেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে। আমরা যদি লার্জ ক্যাপ সেক্টরগুলির দিকে তাকাই তাহলে দেখতে পারি যে টেলিকমিউনিকেশন এবং এনবিএফআই বাদে বাকি সবকটি লার্জ ক্যাপ সেক্টর আছে নেগেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এবং এদের মধ্যে যে সেক্টরটি আজকে সবচেয়ে বেশি ফল করছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। এটার পেছনে রিজন হতে পারে যে মার্কেটের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ওয়ালটন আজকে 9% ফল করেছে। ওয়ালটনের আর্নিংস বা তাদের ডিভিডেন্ড ডিক্লারেশনে হয়তো ইনভেস্টর অত স্যাটিসফাইড না হওয়ায় সেটার ইম্প্যাক্ট আমরা ওয়ালটনের প্রাইসে আসে দেখতে পেরেছি। এবং আমি যদি টার্নওভারের দিকে তাকাই তাহলে দেখতে পারি যে বরাবরের মতোই বিগত অনেকদিন ধরেই যা চলে আসছে যে জেনারেল ইন্স্যুরেন্স একটি বড় একটি অংশ দখল করে আছে। আজকেও টোটাল টার্নওভারে 40% টার্নওভার জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে দেখা গিয়েছে। আজকে মার্কেটে টোটাল টার্নওভার হচ্ছে 886 কোটি টাকা। এর মধ্যে যে শেয়ারটি সবচেয়ে বেশি ট্রেড হয়েছে সেটি হচ্ছে সন্ধনী লাইফ ইন্স্যুরেন্স, যার টার্নওভার হচ্ছে টোটাল 29 কোটি টাকা। এবং আজকে মার্কেটে একটি নতুন শেয়ারও অ্যাডেড হচ্ছে, সেটি হচ্ছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এই শেয়ারটি আজকে অ্যাডেড হয়েছে। এবং বরাবর মতো আমরা যা দেখে আসছি যে আইপিওতে নতুন কোনো শেয়ার আসলে সেটি মার্কেটে অনেক বেশি পরিমাণে রিটার্ন দেয়। প্রথম দিনে 50% রিটার্ন ইজলি দিয়ে থাকে এবং আমরা অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডও সেটি দেখতে পেরেছি, সেটি আজকে 50% রিটার্ন দিয়েছে। ঘন্টায় গাড়ির গতি কত উঠতে পারে? 100, 200, 300? না, এবার গাড়ির গতির দুনিয়ার রেকর্ডটি নতুন করে লিখেছে এসএসসি টুয়াতারা। ঘন্টায় গতিবেগ 532 কিলোমিটার বা 331 মাইল। ম্যাকলারেন, বুগাত্তি, কনিগসেগের মতো ব্র্যান্ডকে পেছনে ফেলে গাড়ির দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে নতুন গতিদানব টুয়াতারা, যার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাড়ির গতির দুনিয়ায় সবচেয়ে পরিচিত বুগাত্তি, ম্যাকলারেন, ফারারি, ল্যাম্বরগিনি, কনিগসেসের নাম। কিন্তু এবার গতির দৌড়ে সবাইকে পেছনে ফেলেছে শেলবি সুপারকার্স বা এসএসসি। প্রতিষ্ঠানটির তৈরি টুয়াতারাই এখন বিশ্বের দ্রুতগতির কার, যেটি ঘন্টায় সর্বোচ্চ 331 মাইল বেগে ছুটতে পারে। আর টুয়াতারার রেকর্ড ভাঙার দিনটি ছিল চলতি মাসের 10 তারিখ। সেদিন হেলিকপ্টার, জেট আর বেশ কয়েকটি ড্রোন নিয়ে আয়োজন ছিল বেশ বড় কিছুরই। এসএসসি টুয়াতারার ড্রাইভিং সিটে বসেন বিখ্যাত রেসার অলিভার ওয়েভ। গাড়িটির চালু করার 10 সেকেন্ডের মধ্যেই উঠে যায় 100 কিলোমিটার, আর 22 সেকেন্ডের মাথায় 200 কিলোমিটার গতি, আর 1 মিনিটের মাথায় ঘন্টায় 500 কিলোমিটার গতি ছুঁয়ে ফেলে গাড়িটি। মাইলের হিসেবে
312। আগের রেকর্ড ভেঙে গেলেও উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে ঘন্টায় গতির ঝড়কে নিয়ে যায় 532 কিলোমিটারে, যা ঘন্টায় 331 মাইল। টুয়াতারার এই রেকর্ডের আগের রেকর্ডটি ছিল সুইডিশ কোম্পানি কনিক্সেগের অগেরার দখলে, যেটি ঘন্টায় গতি তুলেছিল 278 মাইল পর্যন্ত। $30 লাখ কারটি এই রেকর্ড গড়েছিল 2017 সালে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে টুয়াতারা কোনো রেসিং কার নয়, এটি রাস্তায় চলার উপযোগী বাণিজ্যিক একটি সুপারকার, যেটিতে ব্যবহার করা হয়েছে 7 স্পিড ট্রান্সমিশন এবং 5.9 লিটারের টুইন টার্বোচার্জড V8 ইঞ্জিন, যেটি 1750 হর্স পাওয়ার সমৃদ্ধ। গাড়িটির ওজন 2750 পাউন্ড, এর উচ্চতা মাত্র 42 ইঞ্চি। টুয়াতারার ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে বাতাসের গতি কোনোভাবে বাধা তৈরি করতে না পারে। এত সব রেকর্ড করা গাড়িটি তৈরি করেছে মাত্র 24 জনের ছোট কোম্পানি SSC। প্রতিষ্ঠানটি বলছে গতিদানব গাড়িটি মাত্র 100টি উৎপাদন করবে তারা, দাম পড়বে $19 লাখ। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।